আসসালামু আলাইকুম, সবাইকে জানাই যুবোদ্যোক্তা স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকের মাস্টার ক্লাস অফ ফটোশপ 2021 প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের আমরা আজকে ফটোশপের লেটেস্ট ভার্সনের কিছু কাজ দেখব। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম এস এম আসাদুজ্জামান শিমুল, গ্রাফিক্স ডিজাইনার ট্রেনার, ফটোশপ এক্সপার্ট, যুবোদ্যোক্তা স্কুল। কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেইল দেওয়া আছে, ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি যে ফটোশপ সম্পর্কে তো আমরা ক্লাস করব, সে ফটোশপটা কি আসলে। তো অ্যাডোবি ফটোশপ একটি গ্রাফিক্স সম্পাদনকারী সফটওয়্যার। সাধারণভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেম। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক, ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। এই সফটওয়্যারটির 13তম সংস্করণ ফটোশপ CS6 প্রকাশিত হয়েছে। CS6 এর পরে সিসি আসছে। এখানে আমরা ফটোশপের বিভিন্ন ভার্সনগুলো দেখতে পাচ্ছি। প্রথমে ছিল ফটোশপ 1, তারপরে 2, এভাবে ফটোশপ 7টা বাংলাদেশে বেশি ব্যবহৃত হয়েছে। তারপর ফটোশপ 8, তারপর ফটোশপের নতুন ভার্সন CS আসে। CS2 থেকে শুরু হয়, CS6টা সবাই বেশি ব্যবহার করেছে। এরপরে ক্রিয়েটিভ ক্লাউড নামে একটি নতুন সংস্করণ শুরু হয়, যেখানে নিজস্ব কিছু সফটওয়্যার দিয়ে ফটোশপের কাজগুলো করা যায়। তো এই সিসি ভার্সন এখানে নাই। সিসি ভার্সনটা সম্ভবত শুরু হয় 14 সাল থেকে। তো সিসির সর্বশেষ সংস্করণ হলো ফটোশপ 21। আমরা ফটোশপ 21 নিয়ে একটু আলোচনা করব। চলুন আমরা ফটোশপ 21 ওপেন করি। লেটেস্ট ভার্সন আমরা কেন ইউজ করব? লেটেস্ট ভার্সন ইউজ করার মেন কারণ হচ্ছে কি, যে প্রফেশনাল হতে গেলে আমাদের লেটেস্ট ভার্সনগুলো ইউজ করতে হবে। কারণ অনেক জিনিস আগের ভার্সনগুলোতে নাই, আর জিনিসগুলো ইউজ করলে আমাদের অনেক দ্রুত কাজ হয়ে যাবে আর অনেক ভালো করে কাজগুলো করা যাবে। তো আমরা চলুন এখানে আগে জানি যে উপরের এই যে প্যানেলটা আছে, এটা হচ্ছে মেনু বার। এটাকে মেনু বার বলে। তো মেনু বারে আমরা ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, প্লাগইন, উইন্ডো, হেল্প, অনেক কিছু অপশন পেয়ে থাকি। তো আমরা এখানে ফাইল ওপেন করার জন্য নিউ পেজ একটা নিব, যেটায় আমরা ছবিটা এডিট করব। তো ফাইল থেকে আমরা যাব নিউতে।
নিউতে আসার পরে আমরা এখানে অনেক ধরনের ডকুমেন্টের সিস্টেম পাই। যেরকম ধরনের ডকুমেন্ট আমাদের দরকার হবে সেরকম আমরা নিয়ে নিতে পারবো অথবা কাস্টমাইজও করতে পারবো। এখানে ফটো আছে, ফটো সাইজগুলো দেওয়া আছে, প্রিন্টের সাইজ দেওয়া আছে, আরও অনেক কিছু সাইজ দেওয়া আছে। তো আমরা প্রিন্ট সাইজ নিলাম অথবা কাস্টমাইজ করে নিলাম একটা সাইজ। এখানে ইঞ্চিতে কাস্টমাইজ করা যায় অথবা পিক্সেলে কাস্টমাইজ করা যায়, যেটা আমাদের কাজ করতে সুবিধা হবে সেভাবে আমরা কাস্টমাইজ করে নিব। আর কালার মোড আমরা RGB-তে রাখবো। ব্যাকগ্রাউন্ডের বিষয়টা একটু আলাদা। ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত কোর্সে জানবো। আমরা ক্রিয়েট করলাম একটা পেজ। তো এখানে আমাদের লেয়ার একটা অপশন চলে আসছে। তো লেয়ারটা কি জিনিস? লেয়ারটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। ফটোশপে লেয়ার থাকে, লেয়ারটা হচ্ছে একের পর একটা ইউজ করতে হয়, সেজন্য লেয়ার অপশনগুলো থাকে। আসিফুজ্জামান ভাই, একটা প্রশ্ন করতাম আর কি। বলেন। বলছি এটা কি কোর্স আসলে? যে আমাদের একটা কোর্স নেওয়ার কথা ছিল, এটা কি সেটা নাকি? না, এটা হচ্ছে মাস্টার ক্লাস। আর কোর্স যেটা নেওয়ার কথা ছিল সেটা আপাতত একটু কয়েকদিনের জন্য পিছানো হয়েছে ঈদের কারণে, এবং আমাদের মাস্টার্স ক্লাস বলতে এটা কি আলাদা, মানে এমনি নিচ্ছেন আপনারা তাই নাকি? হ্যাঁ, এটা একটা মাস্টার ক্লাস নেওয়া হচ্ছে ফটোশপের উপরে, বেসিক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আর ভর্তি বিস্তারিত, হয়েছিলেন না ভাই? জি আমি ওই যে আপনাকে সেদিন পেমেন্ট করলাম না, তাহলে মানে আমার তো ভর্তি না কি কনফার্ম করছেন আপনারা? সেটা হ্যাঁ, জানাবো। কনফার্ম করছি। আপনাকে প্রাইভেট গ্রুপেও জয়েন করানো হয়েছে। জি 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 জি, মানে এর বিস্তারিতটা ওই আমরা ওই কোর্সে শিখবো তাই তো? হ্যাঁ, এটা বিস্তারিত সবই কোর্সে শেখানো হবে। মানে ওই কোর্সকে ভিত্তি করে আজকে এইটা জাস্ট এমনি একটা মাস্টার ক্লাস তাই তো? হ্যাঁ, সিম্পল একটু ছোট করে বেসিক করে। আচ্ছা আচ্ছা। দেখা যায় ওখানে হচ্ছে ক্লাসটা 2-2.5 ঘন্টা হবে, আর এখানে আমরা জাস্ট 1 ঘন্টা আর কি একটা বেসিক আলোচনা করব, আচ্ছা যতটুকু আচ্ছা। পারা সম্ভব। তো এটা কি প্রত্যেক দিনই হবে নাকি শুধু আজকের জন্য? শুধু আজকের জন্য। জি, আরেকবার বলেন। ওটা কোন ভার্সন? মানে একটু আগে আপনি বলতেছিলেন যে ফটোশপ ভার্সন, পঞ্চম ভার্সন, এটা কি জানতে চাচ্ছিলাম। মানে ওইটা কোন ভার্সন, নাকি শুধু বলা হয় যে ফটোশপ 2014? আচ্ছা, এটা আমরা সার্চ দিলেই বুঝতে পারবো। ফটোশপ 2014 মনে হয় সিসি ভার্সন। জি জি, সিসি ভার্সন ওটা। হ্যাঁ, ফটোশপ 14 সিসি ভার্সন। এই যে ফটোশপ 14 সিসি। এটা ক্রিয়েটিভ ক্লাউড, সিসিটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। জি জি, ক্রিয়েটিভ ক্লাউড। জি জি, বুঝতে পেরেছি। এই ক্রিয়েটিভ ক্লাউডের সর্বশেষ ভার্সন হচ্ছে 2021, মানে যেটা 22 ভার্সন আর কি, কিন্তু 2021 হিসাবে আর কি ফটোশপ রিলিজ করছে গত ডিসেম্বরে এটা। এটা নিয়ে আজকে আলোচনা করবেন তাই তো? হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা জি। আমাদের কোর্সে ইলাস্ট্রেটরেরও ক্লাস থাকবে। আর কোনো প্রশ্ন আছে ভাই? না, আপনি ক্লাস নিয়েন, আমি আস্তে আস্তে করবো না। জি, দরকার নেই। আমি আসলে কি, আমি ফটোশপে একটু কাজ জানি আমি, বুঝছেন, টুকটাক। মানে ওই এন্ট্রি লেভেলের কাজগুলো জানি আমি, কিন্তু আপনার যে প্রিমিয়ার লেভেলের কাজগুলো আমি আসলে জানি না। টুলস সম্পর্কে ধারণা একটু আমার কম, মোটামুটি জানি আর কি। তো এটাই আর কি। যদি একটু ঝালাই হয় তাহলে হয়তো আবার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, এই জন্য আর কি ক্লাসটা নেওয়া। হ্যাঁ, আমরা বেসিক আলোচনা সবগুলোই করব। মানে টুলস হচ্ছে এমন একটা জিনিস, টুলস কিন্তু সব
একদিনে আমরা দেখে শেষ করতে পারি না, কারণ জি জি প্রত্যেকটা জি কাজের সাথেই আলাদা আলাদা টুলস গুলো ইনভলভ থাকে। এই জি কারণে আর জি কি আমাদের এক এক দিনের কাজের সাথে এক একটা টুল আর কি আমরা ইউজ করে থাকি। যেমন ওই যে একটা পাত আছে, ওই যে আপনার ক্লিপিং পার্ট, ক্লিপিং পাত, জি ক্লিপিং পাত, এটা এই কাজটা শেখা খুব দরকার। হ্যাঁ ক্লিপিং পার্টটাও আমরা দেখাবো কোর্সের ভিতরে। এছাড়া আরো অনেক ডিজাইন দেখাবো, যেরকম মোকআপ করতে হবে কি করে, তারপরে হচ্ছে যে প্লাগইন কি করে করতে হবে, ছবি এডিট করতে জি হবে কি করে। মানে আপনাদের আপনাদের যে সেমিনারটা হয়েছিল ওইখানে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছিল ওইগুলা তো শেখাবেন নাকি? জি জি, হ্যাঁ ওইগুলো শিখাবো, ও- ক্লাস ওইগুলো যে শিডিউল যেগুলো আছে। তো সোশ্যাল মিডিয়ার। আপাতত আমরা 10 দিন রাখছি, তো আমরা চেষ্টা করতেছি যে যদি স্টুডেন্ট কম ভর্তি হয় সেক্ষেত্রে আমরা 10 দিনটা ইনক্রিজ করে 3 মাস বা 6 মাস এরকম একটা কোর্স আর কি দেওয়ার চেষ্টা খুবই করতেছি। ভালো হয়। কারণ আচ্ছা এই আপনার সফটওয়্যার কাছে গুলো এমন যে এত কম টাইমে কিন্তু সবাইকে শেখানো অনেক কষ্ট হয়ে পড়ে। আপনারা কি শুধু কাজ শেখাবেন নাকি আপনাদের সাথে আর্নিং করার কোনো অপশন নাই না, এরকম কিছু? আপনাদের সাথে যারা ভালো কাজ করতে পারবে এরকম কোনো অপশন নাই মনে হয়? অপশন আপাতত নাই, পরবর্তীতে তৈরি হবে, কারণ আমাদের যেহেতু একটা আইটি সেক্টর, আমরা চেষ্টা করতেছি যে বেকারদের একটা কর্মসংস্থান করার। তো যারা ভালো কাজ করবে আশা করা যায় তাদেরকে আমরা কিছু সাহায্য করতে পারবো। যাক তাহলে তো ভালো হয়। মানে আমি একটু আপনাদের সাথে কাজ করতে পারলে ভালো লাগতো, এই জন্য আর কি বললাম যে যদি কাজ টাজ শিখে আপনার সাথে একটু কাজ টাজ করা যায়। এবার ধন্যবাদ। তো চলুন আমরা বেসিক কিছু আর কি আলোচনা করি। রেক্ট্যাঙ্গুলার টুল আছে আমাদের, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে যদি আমরা একটা বক্স ক্রিয়েট করি এবং তার ভিতরে আমরা যদি কালার করি, তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরেই পড়ে গেছে। পরবর্তীতে আমরা কিন্তু এটা মুভ টুল দিয়ে সরাতে পারবো। এজন্য আমাদের এক একটা কাজ আলাদা আলাদা করে করতে হয়। এজন্য আমরা প্রথমে একটা লেয়ার নিব। লেয়ারটা এখানে প্লাস চিহ্ন থেকে আমরা লেয়ার নিতে পারি, অথবা লেয়ার অপশন থেকে নিউ লেয়ার নিতে পারি। তো আমরা যদি নিউ লেয়ারে কালার করি, আমরা এটা মুভ করতে পারবো যে কোনো দিকে। এই জন্য লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট ফটোশপের ক্ষেত্রে। আচ্ছা এই সফটওয়্যারটা একটু হেভি না নাকি? আপনার সিসি 2014 থেকে? হ্যাঁ একটু heavy। এটা অনেক আপডেট। এটা কত কত এমবি এটা? এটা 2 জিবি বেশি। আমি একটু ওই আপনার 2014 ওইটা একটু টুকটাক কাজ জানি আর কি, বুঝছেন, এই জন্য আর কি জিজ্ঞাসা করতেছি। এটা আমি কখনো কাজ করি না এটাতে। আচ্ছা আপনার Core i3 10 জেন দিয়ে হবে না? হ্যাঁ হবে, গ্রাফিক্স কার্ড সাথে থাকতে হবে। গ্রাফিক্স কার্ড 2 জিবি অথবা 4 জিবি, 2 জিবি হলেই এনাফ। মনে করেন আমার তো ল্যাপটপ তো 8 জিবি র্যাম আর এসএসডি আছে 512। গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ড থাকলে বেশি ভালো। মানে গ্রাফিক্স কার্ড আছে, ল্যাপটপ তো ইনবিল্ট আর কি। ওই প্রসেসরের সাথে যেটা থাকে সাধারণত, জি জি ওই ইন্টিগ্রেটেড জি জি ইন্টিগ্রেটেড। আর আমাদের এই শিমুল স্যার যেটা বলতেছিলেন ওটা আছে ওই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের কথা বলতেছিলেন। বিষয় আছে ফটোশপের কাজগুলো করার ক্ষেত্রে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না হলেও চলে, তবে থাকলে আর কি একটু ভালো হয় আর কি। যেমন ওই যে 3D এর কিছু কাজ আছে, তারপরে ইফেক্টের ওগুলা একটু ভালো করে কাজ করা মানে যায়। আমারটা ধরেন আপনার হচ্ছে Core i3 10 জেন, এই লেটেস্ট ভার্সন যেটা জি ভার্সন ইউজি, এবং আপনার 512 এসএসডি কার্ড আছে আর 8 জিবি র্যাম আছে, কিন্তু আমি আর 4 জিবি বাড়াই নিব, এক্সপ্যান্ড করে দিব।
12 জিবির মতো, তাতে হবে না এগুলো থাকলে? হ্যাঁ, 8 জিবিটা একটু রিকোয়ারমেন্ট আছে 21-এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা মানে র্যাম 8 জিবি না হলে অনেক সময় একটু স্লো করে। আচ্ছা, 8 জিবি, এটা 8 জিবি র্যাম। তো 8 জিবি হলে ফটোশপের মোটামুটি কাজ যা আছে প্রায় সবই করা যায়, অত সমস্যা হয় না। মানে আমি একটু আপনার ওই ভিডিও এডিটিং এরও কাজটা করি টুকটাক। ফটোশপের রিকোয়ারমেন্ট আছে যে কোনটা কোন কনফিগারেশনে চলবে, এটা আমরা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারি যে ফটোশপ 2021 রিকোয়ারমেন্ট, যে সিস্টেম রিকোয়ারমেন্ট। তো এখানে 8 জিবি র্যাম, উইন্ডোজ 7, 8, 10 সব ভার্সনই চলবে। আর এখানে এএমডি প্রসেসরটা আর কি ইয়ে করে বেশি ওটা, তারপরেও 6 জেনারেশনের উপরে ইন্টেলের এটা চলবে। জি জি, বুঝতে পারছি। তো আমরা এখানে একটা ছবি আনছি, এটা আমরা কিভাবে আনছি যে ফাইল থেকে ওপেন, যে আমাদের ফটোশপে কোনো ছবি আনতে হলে আমরা ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমাদের যে ছবিটা দরকার হবে সেই ছবিটা আমরা নিয়ে আসবো। তো আমরা চাচ্ছি যে এই যে ছবিটা, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক রকমেরই আমাদের টুল আছে। তো সব থেকে বেশি ভালো হয় পেন টুলটা দিয়ে। এছাড়া ব্যাকগ্রাউন্ডের জন্য অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন এবং ম্যাজিক টুল ইউজ করা হয়। তো পেন টুলটা দিয়ে ইউজ করলে সাইডটা অনেক ক্লিয়ার হয় এবং ভালোভাবে রিমুভ হয়। সেক্ষেত্রে আমরা ছবিটা একটু জুম করে নিব। ক্লিপিং পার্ট তো এটাকেই বলে নাকি? না, ক্লিপিং পার্টটা আমরা অন্যভাবে করতে পারি। ক্লিপিং পার্ট একইভাবে করতে হয় পেন টুল দিয়ে, কিন্তু আমরা এখন কিন্তু ক্লিপিং পার্টটা সিলেক্ট করি না, এজন্য পাথ হবে না। এটা একটু দেখেন তো হালকা একটু ডেমোটা। ক্লিপিং পার্টটা আমরা কোর্সের ভিতরে দেখাবো।
আমাদের সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা কন্ট্রোল এন্টার দিয়ে এটা সিলেক্ট করব, করে আমাদের এইটুকু দরকার, এর জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, আমরা এটা আলাদা একটা লেয়ারে পেয়ে যাবো এই ছবিটা। আমাদের সাইডে অল্প একটু আছে। আচ্ছা, মেনু থেকে করা যায় না এটা শর্টকাট ইউজ না করে? হ্যাঁ, মেনু থেকেও আমরা করতে পারি। আমরা ব্যাকে চলে আসলাম। এবার আমরা কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এটা হচ্ছে এই যে এডিট অপশন থেকে কপি, তারপরে পেস্ট, আমাদের সেম আলাদা লেয়ার হয়ে যাবে। এটা হচ্ছে টুল প্যানেল আমাদের, আর এটা হচ্ছে লেয়ার প্যানেল। আচ্ছা, এটা আমাদের মেন ইমেজ আছে। আমরা যদি মেন ইমেজটা নষ্ট না করতে চাই তাহলে আমরা একটা ডুপ্লিকেট করে নিতে পারি, ইমেজ থেকে গিয়ে ডুপ্লিকেট, তাহলে আমাদের মেন ইমেজটা নষ্ট হলো না। তো আমরা এটার পিছনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আলাদা আরেকটা লেয়ার নিয়ে ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা উপরে পড়ছে, এটা আমরা নিচে নিয়ে আসবো। তো এটাকে আমরা পাসপোর্ট সাইজ করতে পারি। আমরা ক্রপ টুলের কাজটা দেখি। ক্রপ টুল, এখানে আমরা এই ক্রপ টুলের প্রথমটা নিব, রাইট ক্লিক করে ক্রপ টুল, তারপর এখানে রেশিও আছে, রেশিওটা আমরা এখানে দেব। পাসপোর্ট সাইজের রেশিও হচ্ছে যেটা লিগাল আর কি ইউজ হয় 1.9 বাই 1.5, ভুল হয়ে গেছে, 1.5 বাই 1.9। তো আমরা ছবিটা ড্র্যাগ করে এর ভিতরে বসায় দিব, দিয়ে এন্টার। আচ্ছা, আমরা যে ছবিটা কাটছি এর একটু জুম করলে সাইডে দেখবো যে একটু ফাটা ফাটা মতো ভাব আছে। তো আমরা এটা কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার জন্য আমরা বেলার ইউজ করতে পারি। বেলারের কিছু পার্সেন্টেজ আছে যে কোন ছবিতে কতটুকু বেলার করা যায়। এটা কিভাবে বুঝবো আমরা? এটা আমরা বেলার টুল সিলেক্ট করছি। বেলার টুল সিলেক্ট করার পরে এখানে উপরে যে কন্ট্রোল প্যানেলটা আছে, এই কন্ট্রোল প্যানেলে দেখবো যে অনেক ধরনের অপশন আছে, সাইজ আছে, হার্ডনেস আছে। হার্ডনেস দিলে হার্ড হয়ে যাবে, মানে ওইখানে দাগগুলো আরো বেশি পড়বে। তো আমরা হার্ডনেসটা 0 রাখবো আর সাইজটা নিজের ইচ্ছা মতো দিয়ে নেব। সাইজ কম বেশি করে নিয়ে এখানে যেগুলো আর কি থাকে, স্ট্যান্ডটা হচ্ছে এটার ঘনত্ব কতটুকু বেশি পড়বে কি কম পড়বে সেই হিসাবে আর কি স্ট্যান্ডটা ঠিক করা হয়। এখানে আমরা চাচ্ছি 50%, কারণ বেশি স্ট্যান্ড দিলে ওইখানে ঝাপসা বেশি হয়ে যাবে। আমরা এখন জুম করে দেখি যে ওইটার সাইডে আগের থেকে এর সাইডটা অনেকটা ব্লার হয়েছে। যদি আমরা সম্পূর্ণ ছবিটা ব্লার করতে চাই সেক্ষেত্রে আমরা ফিল্টার থেকে ব্লারে যেতে পারি। ব্লারে গিয়ে গোশান ব্লার এটা সিলেক্ট করলে আমাদের সম্পূর্ণ ছবিটাই ব্লার হয়ে যাবে। এটা দেখা যাচ্ছে 1 পয়েন্ট বেশি ব্লার করলে একেবারেই ঝাপসা হয়ে যাবে। তো এইভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডও ঝাপসা করতে পারি। তো এখানে স্বাভাবিক 0.5 দিলাম, দিলে একটু ব্লার হয়ে গেল। এখানে আমরা লাইট বাড়াতে পারি, কন্ট্রোল এম দিলাম, কার্ভস আসলো, অথবা এটা আমরা আনতে পারি ইমেজ অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে কার্ভস।
তো এখানে লাইটিং এর জন্য একটু উপরের দিকে দিয়ে দিতে হবে প্লাস চিহ্নটা, তারপরে ওকে। তো এইভাবে আমরা ফটো এডিট করতে পারি পাসপোর্ট সাইজের। এটা আমরা সেভ করব, তখন সেভের জন্য Ctrl+Shift+S অথবা সেভ অ্যাজ ফাইল থেকে, তারপরে সেভ অন কম্পিউটার, তারপরে আমাদের যেখানে দরকার আমরা সেখানে সেভ করব। যদি ডেস্কটপে বা যে ফোল্ডারে আপনি নিতে চান সেই ফোল্ডারে সেভ করার জন্য এটা পিএসডি ফাইল সেভ করলে হচ্ছে আবার এডিট করা যাবে, আর যদি আমরা জেপিজি বা অন্য ফাইলগুলোতে সেভ করি তাহলে এডিট করা যাবে না। তো আমরা পিএসডি ফাইলে একটা সেভ করব, পরে যদি আমাদের এডিট দরকার হয় তাহলে আমরা এডিট করতে পারবো। আরেকটা সেভ আমরা করব জেপিজিতে, যেটা আমাদের প্রিন্ট করতে হবে। এখানে জেপিজি সিলেক্ট করার পরে কিছু অপশন আসে, এটা আমাদের উপরেরটা নাম থাকবে, নিচেরটা কোয়ালিটি 12 ম্যাক্সিমাম থাকবে ফাইল সাইজ, আর নিচেরগুলো যেগুলো দেওয়া থাকবে সেম থাকবে, তারপরে ওকে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, এই যে লেয়ার গুলা, আমার এই 3টা লেয়ার আমি একসাথে কিভাবে করতে পারি? হ্যাঁ, লেয়ার 3টা একসাথে করার জন্য সবগুলো আমাদের সিলেক্ট করতে হবে। এটা কন্ট্রোল চেপে আমরা সিলেক্ট করতে পারি, অথবা উপরেরটা দাঁড়ায় শিফট চেপে এক একটা ক্লিক দিয়ে সেভ করতে পারি, তারপর সিলেক্ট করতে পারি। তারপর কন্ট্রোল প্লাস ই দিলে আমাদের সবগুলো লেয়ার এক হয়ে গেল। এটাতে সুবিধা অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কি আলাদা সুবিধা জায়গায় অসুবিধা অবশ্যই আছে, কারণ আমাদের গ্রাফিক্সের কিছু কিছু কাজ আছে, যেরকম ব্যানার ডিজাইন বা দেখা যাচ্ছে একটা হাই লেভেলের ফটো আমরা এডিট করব যেখানে অসংখ্য লেয়ার হয়ে যাবে এবং অসংখ্য গ্রুপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ওই গ্রুপ এবং লেয়ারকে আলাদা করার জন্য অনেক সময় মার্জ করার দরকার হয়, এবং আমাদের এখানে রিনেম করতে পারি আমরা, যে উপরেরটা আমার নাম লিখে দিলাম, নিচেরটা দিলাম যে এটা ফার্স্ট ব্যাকগ্রাউন্ড, এরকম আমরা দিতে পারি। নাম লিখে দিলে সুবিধা কি যে আমরা এটা চিনতে পারবো, আর দু এক সময় মার্কসের দরকার হয় ওই কারণে, যাতে বেশি লেয়ার হলে আমাদের কাজ করতে অসুবিধা হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আর কি মার্কস দরকার হয়। আমরা একটু টাইপ টুল নিয়ে আলোচনা করি। যে টাইপ টুল, যেটা আমরা এখানে রাইট ক্লিক করে টির উপরে রাইট ক্লিক করলে যে 4টা অপশন আসে, তো প্রথমটা হরিজন্টাল টাইপ টুল, মানে এটা এই দিকে যাবে, আর ভার্টিক্যালটা লম্বায় আসবে। তো টাইপ টুল প্রথমটা আমরা দিলাম, তো এখানে আমাদের ইংলিশ চলে আসে, তারপর আমরা এখানে টাইপ করলাম যে বাংলাদেশ। তো এটাকে আমরা কিভাবে বড় করব? এটাকে বড় করার সিস্টেম হচ্ছে Ctrl+T দিব, Ctrl+T দিয়ে আমরা এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে এটা বড় হবে, অথবা ক্যারেক্টার অপশনে গিয়ে আমরা এটার সাইজ কম বেশি করতে পারি। তো ক্যারেক্টার অপশনে কাজ করতে গেলে আমাদের এই Ctrl+T দিয়েছিলাম, এটা আমাদের যে বাউন্ডিং বক্সটা এখানে ক্রিয়েট হয়েছে এটা এন্টার দিয়ে সরা দিতে হবে। তারপরে আমরা এখানে বিভিন্ন সাইজ কম বেশি করতে পারি এখান থেকেও। এছাড়া বিভিন্ন ফন্ট আছে, ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করতে পারি কালার অপশন থেকে। আমরা ভার্টিক্যাল টুলটা দেখি, ভার্টিক্যাল টুলটা হচ্ছে লম্বা, লম্বা এইভাবে আসছে। এটার কালারও আমরা চেঞ্জ করতে পারি।
আমরা চাইলে এক একটা ফন্ট এক একটা কালার দিতে পারি, এক একটা শব্দ, যে প্রথমটা আমরা কালো দিলাম, তারপরটা লাল থাকলো, পরেরটা সবুজ দিলাম, এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এটা ডিজাইনের ক্ষেত্রে। তো আমাদের নিচে রয়েছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল এবং হরিজন্টাল টাইপ মার্কস টুল। এটা অনেক লম্বা একটি জিনিস, তো এটা আমরা দেখব আমাদের কোর্সের ক্লাসে। আর পেন টুল কিভাবে ইউজ করতে হয়, পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনও আঁকতে পারি। যে আমরা একটা পাতা আঁকালাম, তারপরে আমাদের এটা যাতে ব্যাকগ্রাউন্ড লেয়ারে না পড়ে এজন্য আমরা একটা লেয়ার নিলাম, নিয়ে হচ্ছে এর ভিতরে রং করলাম। এই কালারটা এখানে কিভাবে দিলেন? কালারটা আমরা পেইন্ট বাকেট টুল দিয়ে নিলাম। এবার এটাকে আমরা কপি করতে পারি। এটা ওয়ালটার শেপে আমাদের এখানে আমরা এই যে মাউস দুইটা আসলো, এটা আমরা কপি করে নিতে পারি, অথবা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আরেকটা কপি হয়ে যায়। তো কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু বাঁকা করে দিই। আমাদের একটা ফুলই হয়ে গেছে। তো আমরা এর একটা ডালও আঁকাতে পারি। আমরা কালো কালারটা দিলাম, এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার যেটা ব্ল্যাক আছে। এটা কি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চেপে কি দিচ্ছেন কালারটা? হ্যাঁ, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ডেরটা পড়বে, আর অল্টার প্লাস ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ডের কালারটা পড়বে। তো এখানে আমরা পেইন্ট বাকেট টুল ইউজ না করেও এভাবে দিতে পারি। এই লেয়ারটা আমরা নিচে দিই, দেখতে ভালো লাগবে। এভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারি পেন টুল দিয়ে। পেন টুলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো ক্লিপিং মার্কস তৈরি করা। সেটা আমরা কোর্সে অবশ্যই দেখবো ভালো করে, যে কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়। আচ্ছা, আমাদের ওই যে কোর্সটা হবে, কোর্সের ভিডিওগুলো কি স্টোরেজ করা হবে? হ্যাঁ, অবশ্যই। এটা ওই যুব উদ্যোক্তা আইটি ইউটিউবে দেওয়া হবে এবং প্রাইভেট করে এটা ওই প্রাইভেট গ্রুপে লিংক দেওয়া হবে আর কি। আচ্ছা, শুধু আমরা দেখতে পাবো তাই তো? হ্যাঁ, শুধুমাত্র মানে কোর্সে যারা ভর্তি হবে তারাই ওইটা দেখতে পারবে। মানে অনেক সময় অনেক কাজ আরেকবার একটু দেখার দরকার হয়, এই জন্য বললাম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড ফটোটা কিভাবে নতুন করে ফেলছে, মানে ফাটাটা রিমুভ করে দিয়েছে কি করে। এগুলো আমরা করতে পারি অনেক সুন্দরভাবে। এটা রিটাচ করছে, কালার করছে, এগুলো আমরা করতে পারি ফটোশপ দিয়ে।
আমরা এখন একটু দেখি কোলন টুলের একটা কাজ। তো এখানে আমাদের একটা এই যে এই কাজগুলো শেখা দরকার। এই যে আপনার ডিজাইন গুলো না, এগুলো, জি জি, এরকম যে ডিজাইন গুলো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ব্যানার এগুলো ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো আমাদের কোর্সের ভিতরে থাকবে। মানে এই যে স্টাইল গুলো করছে বিভিন্ন ধরনের কালার, একটু বাঁকা তেড়া, আবার এই যে এখানে আপনার বাম পাশে যে কালার ইফেক্ট গুলা দিছে, এই যে ওয়াটার কালার, ঠিক হ্যাঁ, আছে, এই যে এগুলো আর কি। এগুলো সব ইফেক্ট দিয়ে করা এবং গ্রেডিয়েন্ট ইউজ করা। এগুলো কি দেখাবেন আমাদের ক্লাসে? হ্যাঁ, অবশ্যই এবার দেখানোর চেষ্টা করব। আসলে যদি 10 দিনের কোর্স হয় তাহলে কতটুকু যে দেখাতে পারবো সেটাই হচ্ছে কথা। কোর্স ডিউরেশনে যদি একটু বাড়ানো যায় ভালো হতো তাহলে। এটার রেজুলেশনটা অনেক কম, এর জন্য জুম করলে ফেটে যাচ্ছে। তো আমরা যদি এইটা অন্যের একটা ব্যানার যদি নিজের ইউজ করতে চাই সেটা আমরা করতে পারি, তবে আমাদের কিছু পরিবর্তন করে নিতে হবে। যেরকম এই যে নিচে আছে shutterstock.com, অথবা দেখা যাচ্ছে এখানে রয়েছে অনেকগুলো লেখা। তো আমরা এগুলো ডিলিট করে দিয়ে নিজের লেখা লিখতে পারি। তো ডিলিট করতে গিয়ে আমাদের নতুন কিছুই করা লাগবে না, জাস্ট আমরা এখানে কোলন স্ট্যাম্প টুল আছে, এই যে স্ট্যাম্প টুল, এই কোলন স্ট্যাম্প টুল দিয়ে আমরা এটা রিমুভ করতে পারি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা কপি রেখে দিই যাতে এটা করতে গিয়ে যাতে নষ্ট না হয়। তো কন্ট্রোল যে দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কপি রেখে দিলাম। তো এটা আমরা কন্ট্রোল জে। জি, কন্ট্রোল জে। তো এখানে আমরা একটু জুম করে নিলাম, এটা একটু ছোট বড় করা যায়, যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারি। অল্টার চেপে কপি নিয়ে আমরা এখানে বসায় দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ওই প্লাস যেখানে আছে ওই প্লাসের জায়গাটা আমাদের কপি হবে। এটা হচ্ছে কোন টুল বললাম? কোলন স্ট্যাম্প টুল। এটা আমাদের ফটো রিটাচেও ব্যবহার করব আমরা, তখন আরো বেশি ভালোভাবে বোঝা যাবে। মানে এর কালার পিক করে, যেখানে আমাদের ওয়ালটার চেপে আমরা ক্লিক করব ওই জায়গার কালারটাও নিয়ে তারপরে আমরা যেখানে ক্লিক দিব সেখানে আর কি পেস্ট করবে কালারটা। মানে বুঝলাম না, একটু বোঝায় বলুন। এই যে এখন তো এটা বৃত্ত আছে, এবার আমাদের হচ্ছে ওয়ালটা চেপে ধরলাম কিবোর্ড থেকে, ধরলে এটা প্লাসের মতো চিহ্ন হয়ে গেল। তারপর মাউস দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, তো এখানের এই কালারটা ও নিয়ে নিছে। এবার আমরা যেখানে গিয়ে পেস্ট করব সেই জায়গায় ওই কালারটা করবে। এই যে কালো কালারটা ওখান থেকে পিক হয়েছে, মানে ও কালো কালারটা ধরছে। আচ্ছা আচ্ছা তারপর এখানে আমরা ক্লিক দিলে ওই কালো কালারটা পড়বে, এবং ওই প্লাসটা আর যেখানে যাচ্ছে ও সেখানকার কালার নিবে। আমরা যদি আমরা একটু যদি উপরে গিয়ে আমরা এখানে প্রেস করি তাহলে ওই উপরের কালারই নিচে পড়ে যাবে। তো এইভাবে আমরা মুছে নিতে পারি। তো আমরা মনে করলাম যে ক্রিয়েটিভটা থাকলো, জাস্ট আমরা ফটোগ্রাফিটা মুছে দিয়ে এখানে অন্য কিছু লিখবো। আমরা নিচেরটা মুছে দিলাম। একটু সতর্কভাবে মুছতে হবে যাতে আমাদের উপরে লেখার উপরে না যায়।
আর নিচে যেটা আছে এটা আমাদের নিচের সাদাটা যদি দরকার না হয় সেক্ষেত্রে আমরা এটা প্রোডাক্ট টুল দিয়ে কেটে দিতে পারি। প্রোডাক্ট টুল আমরা তখন রেশিওটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আবার নিব, নিলে এটা সম্পূর্ণ পেজ জুড়ে আসবে। তখন এটা ফ্রি হ্যান্ড ইউজ করা যাবে, যেদিকে আমরা চাই এটা মুভ করতে পারবো তীর চিহ্ন দিয়ে। তো আমরা চাচ্ছি আমাদের এইটুকু দরকার। তো আমরা এখন লিখলাম যে গ্রাফিক্স ডিজাইন অনলাইন কোর্স। তো এখানে আমরা চাইলে ছবিও আনতে পারি। তো আমরা মনে হয় এটা জেপিজি করছিলাম, তো আমরা পিএসডি ফাইলটা না নিয়ে এসে জেপিজি নিয়ে আসবো। আমরা এখানে প্লেস করতে পারি। তো প্লেস করার থেকে আমাদের ওই ফাইলটাই আনা দরকার, যেটা আমরা সেভ করছিলাম, সেটা ভালো হয়। এটা আমরা ড্র্যাগ করে এর উপরে নিয়ে গেলাম। ছবিটা অনেক বড়, এর জন্য আমরা মাইনাস করব, মাইনাস করে নিয়ে এটা কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেব। তো আমরা চাইলে এখানে অবস্থাটা একটু খারাপ দেখাচ্ছে, অন্যের ব্যানার ইউজ করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই ব্যানারটা যেমন হইছে, আমরা কি নিজে থেকে এরকম ব্যানার বানাতে পারি না? এটা কি শেখানো হবে কিনা আমাদের? হ্যাঁ, ব্যানার অবশ্যই বানানো যাবে। এইগুলো তো শেখানো হবে আমাদের। জি, আজকে এই সিম্পল ব্যানারটা আমরা বানাইছিলাম, এটা ইলাস্ট্রেটরে বানানো। ও আচ্ছা, ইলাস্ট্রেটর সিম্পলি করা, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া এবং হচ্ছে জাস্ট এখানে ছবিটা ক্লিপিং মার্কস করা, আর এটা নিয়ে আসা, এটা নিয়ে আসা, আর এগুলো আমরা টাইপ করে দিয়েছি, টাইপ করে দিয়েছি। তো ইলাস্ট্রেটরে কোনো লেয়ার নাই, এজন্য ইলাস্ট্রেটরে ডিজাইন করতে খুবই সুবিধা হবে। এটা কি ইলাস্ট্রেটরে করা? এটা আমরা যেটা এখন আপনি যেটার উপরে কাজ করতেছেন, এটা নাই যে আপনি এখন যেটার উপরে কাজ করতেছেন? না, এটা আমরা ফটোশপে করতেছি। এই যে লেয়ার অপশন রয়েছে, এই যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে এখানে ক্রিয়েটিভ আপনি যেটা রিমুভ করলেন, এই যে হলুদ দাগ টাগ, এইগুলা কি ইলাস্ট্রেটরে করা কিনা আমি এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে করা, আচ্ছা, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইলাস্ট্রেটরে করা, আমরা যেটা নিয়ে আসছি। এটা কথাই বলতেছি, আমরা কি এটা এরকম এইগুলা কি বানানো শেখানো হবে কিনা আমাদের? হ্যাঁ হ্যাঁ, দেখানো হবে। এবং একটা ব্যানার বা ভিজিটিং কার্ড ডিজাইন করে আমরা কিভাবে মকআপ করতে পারি, দেখা যাচ্ছে এখানে যে ভিজিটিং কার্ড মানে যখন বিদেশি ক্লায়েন্টরা ভিজিটিং কার্ড চায় তখন তাদেরকে মকআপটা দেখাতে হয়। তো এই মকআপ আমরা কিভাবে করব, এই মকআপটাও আমরা দেখা দেব। তো বিভিন্ন স্টাইল, এই স্টাইলগুলো কিভাবে করতে হয়, মানে তাদেরকে মেন ফাইল দেওয়ার আগে এই মকআপগুলো দেখাতে হয়। তো তাদের পছন্দ হলে
তারা আর কি সেটা মেইন ফাইলটা নিয়ে অথবা এডিট করতে বলে। তো মোকআপটা ইলাস্ট্রেটর থেকে করা যায় না, ইলাস্ট্রেটরে আমরা ডিজাইনটা দেখবো আর মোকআপ করব হচ্ছে ফটোশপে। আচ্ছা, এখানে আমাদের মাঝখানে এই সমস্যা, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে অন্য আরেকটা কিছু ডিজাইন আমরা করে দিতে পারি। তো পেন টুল দিয়ে জাস্ট আর কি আমরা এখান থেকে এই এরিয়া অনুযায়ী সিলেক্ট করব। তো আমরা পেন টুল ইউজের ক্ষেত্রে একটু ভিতরে ইউজ করার চেষ্টা করব, যে পেন টুল যাতে কালারের একটু ভিতরে ইউজ করি, তাহলে হচ্ছে কাটতে যেরকম সুবিধা হবে বা দেখা যাচ্ছে আমাদের কালার দিতেও সুবিধা হবে, ওই সাদা অংশটুকু থাকবে না। তো আমরা এটা সিলেক্ট করলাম আর একটা লেয়ার নিয়ে দেখা যাচ্ছে আমরা এই কালারটা দিলাম। তো আমরা যদি চাই এখানে গ্রেডিয়েন্টও দিতে পারি। গ্রেডিয়েন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের পেন বাকেট টুলের এখানে উপরে আছে গ্রেডিয়েন্ট টুল, তারপরে উপরে কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট পেয়ে থাকি নর্মালি, এছাড়া এডিট করা যায়। আমাদের এটা দিলে মনে হয় একটু ভালো দেখাবে। আমরা দেখি কোথা থেকে কোথায় টানলে ভালো হয়। কালারটা হচ্ছে নিজের কাছে, নিজের পছন্দ মতো কালার ইউজ করতে হবে এবং দেখতে হবে কেমন লাগতেছে। এভাবে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি কাস্টম কিছু কাজ, যেগুলো হচ্ছে মানে কাস্টম শেপ। যে আমাদের এখানে একটা নাম্বার দিব, তো আমাদের ফোন নাম্বার দরকার। তো ফোন আছে কিনা এখানে, ফোনের কোনো লোগো, তো ফোনের লোগো আমরা যদি না পাই, ফোনের লোগো এখানে নাই, ফটোশপে শেপগুলো কম আছে। ইলাস্ট্রেটরে আমরা অনেকগুলো শেপ পেয়ে থাকি ডিফল্টে, তো আমরা সেক্ষেত্রে একটা কোয়াল লোগো নিয়ে আসতে পারি, কোয়াল লোগো পিএনজি। আমরা ফটোশপে আরেকভাবে নিয়ে আসতে পারি ছবি, যে ফোল্ডারটায় আমরা ছবিটা সেভ করছি ওই ফোল্ডার থেকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে যদি ফটোশপের উপরে মেনু বার অথবা কন্টেন্ট বারের উপরে ছেড়ে দিই, তো এটা একটা লেয়ার নিয়ে এখানে চলে আসবে। তারপরে আমাদের যেটা উপরে দরকার সেখানে নিয়ে আসবো, এটা কেটে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এটা সঠিক পিএনজিটা আসে নাই, এর সাইডে ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি, জাস্ট হচ্ছে অবজেক্ট সিলেকশন দিয়ে। অবজেক্ট সিলেকশনটা আমরা 2018-র ভার্সন থেকে মনে হয় পেতে পারি, না 19-এর ভার্সন থেকে আমরা অবজেক্ট সিলেকশনটা পাবো। অবজেক্ট সিলেকশন সিলেক্ট করে জাস্ট আর কি বৃত্তটুকু সিলেক্ট হবে। এটা কি শুধু ব্যাকগ্রাউন্ড এক কালার হলে? না, এটা হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করবে, যে এখানে অবজেক্ট কি। আপনি যদি ভিতরের ওই ফোনটুকু সিলেক্ট করেন তাহলে ওই অবজেক্টটুকু ও সিলেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনি এই টোটাল লালটুকু সিলেক্ট করেন তাহলে ওই অবজেক্টটুকু সিলেক্ট করবে, মানে অবজেক্ট এখানে কোনটা কি সেটা আমাদের এখানে চিন্তা করতে হবে। যদি সম্পূর্ণটুকু ধরি তাহলে ও সম্পূর্ণটুকু সিলেক্ট করবে। আচ্ছা আচ্ছা,
এটা একটা ম্যাজিক টুল ছিল না, ম্যাজিক টুলটা? হ্যাঁ, ম্যাজিক টুল তো অবশ্যই আছে, কিন্তু আমরা যদি এখানে ম্যাজিক টুলটা ইউজ করি, দেখা যাচ্ছে এটা পারফেক্ট হলো না, ওই যে সাইডে একটু ফাঁকা থেকে গেল। ঠিক আছে, জুম করলে আচ্ছা আমরা আচ্ছা। দেখতে পাচ্ছি যে এর সাইডে ফাঁকা থেকে গেল, কারণ জি। কালারটা ভিন্ন রকমের। ম্যাজিক টুলটা কালার সিলেকশন করে, যে কালারটা ওই কালারটাও সিলেকশন করবে। আমরা যদি সাইডের আচ্ছা আচ্ছা টুকুই ক্লিক দিই তাহলে ওই সাইডের টুকুই ও সিলেক্ট করছে, তো সম্পূর্ণ আচ্ছা ম্যাজিক আচ্ছা। টুলটা সিলেক্ট করেনি। ম্যাজিক জি টুলটা জি জি। কালার সিলেকশন করে। তো আমরা কুইক সিলেকশন দিয়েও করতে পারি, কুইক সিলেকশনটাও ভালো টুল, এটা দিয়েও আমরা এই আপনার এই অবজেক্ট সিলেক্ট করা দিয়ে, এটা দিয়ে কি আপনার কোনো ওই যে আপনি যে ছবিটা ক্রপ করলেন মানে কাটলেন পেন টুল দিয়ে, ওইটা কি সম্ভব ই করা অবজেক্ট টুল দিয়ে সিলেক্ট করা? হ্যাঁ, অবজেক্ট টুল দিয়ে ডিলিট করা সম্ভব। অবজেক্ট টুলটা আমরা নিলাম, নিয়ে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এর সাইডটুকু সিলেক্ট হয়ে গেল। তারপর এবার আমরা এটার ভিতরে তো আমরা কাটবো না, আমাদের সিলেক্ট হয়েছে ভিতরে, তো আমরা এটা ইনভার্স করব। কন্ট্রোল শিফট আই, অথবা আমরা সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব। ক্লিক করলে এটা ইনভার্সে সিলেক্ট হয়েছে, মানে এই উল্টো সাইডে। এবার ডিলিট করলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমাদের শুধু লালটুকু সিলেক্ট হয়েছে। এখানে আমরা আরেকভাবে ডিলিট করতে পারি। ডিলিট করার অনেক অপশন রয়েছে। আমরা যদি চাই যে শুধুমাত্র আমরা ভিতরের টুকু রাখবো, তাহলে এই লালটুকু, তাহলে আমরা যদি অবজেক্ট টুল না দিয়েও এখানে আমরা এই যে ইলিপস টুল আছে, ইলিপিক্যাল মার্কেট টুল, মানে বৃত্ত যেটা, এটা যদি আমরা এইটুকু বরাবর দেই লালের ভিতরে, তো আমরা মিডিলে দাঁড়াই অল্টার শিফট চেপে ধরে আমরা এটা বড় করব, বড় করে ছেড়ে দিব, তারপরে একটু এদিক ওদিক সরাই। এটা আমরা এইটুকু নিব, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব, আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল। আর যে লেয়ারটা আমাদের দরকার নাই এটা আমরা ডিলিট করে দিব। এই যে ডিলিট অপশন এখানে রয়েছে লাস্টে, যেখানে আমরা লেয়ার নিয়েছিলাম তার ডান সাইডে। অথবা আমরা এখান থেকে লেয়ারের অপশানে ডান ক্লিক করে এখানে আমরা ডিলিট লেয়ার পেয়ে যাব, ডিলিট লেয়ার, তারপর এস। তো আমাদের ওইটুকু আমরা পেয়ে গেছি কল অপশন। এটা জি একটু জি। ছোট করে নিলাম কন্ট্রোল টি দিয়ে। আমাদের পিকচারের রেজুলেশনটা অনেক কম, যার কারণে আমাদের রেজুলেশনটা এরকম দেখাচ্ছে যে ঝাপসা ঝাপসা। তো আমরা যখন নতুন ব্যানার তৈরি করব তখন আমাদের রেজুলেশনটা বাড়ায় নিব 300। তো এখন আমরা ইমেজে গিয়ে যদি ইমেজ সাইজ দেখি, তো দেখবো যে এটা 72। আমরা যদি এটা 300 করি তাহলে আগের থেকে আমাদের ছবিটা একটু দেখতে ভালো লাগবে। তো আগের থেকে আমাদের ছবিটা অনেকটা একটু ঝাপসাটা কমেছে। তো আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম। এভাবে আর কি আমরা সিম্পল আর কি ব্যানার তৈরি করতে পারি, প্রফেশনাল না করে, যে সচরাচর আমাদের দরকার সেক্ষেত্রে আমরা করতে পারি। আমরা এই প্যানেল থেকেও এখানে ফন্ট ছোট বড় করতে পারি, উপরে ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে লেখাটা লাল রাখলাম, কিন্তু আমরা চাচ্ছি যে লেখার সাইডে একটু বর্ডার দিব। তো লেখার সাইডে বর্ডার কিভাবে দিব? আমাদের এই ফন্টের সাইডে আমরা বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য লেয়ার থেকে আমরা চলে যাব লেয়ার স্টাইল, তারপরে ব্লেন্ডিং অপশন। অথবা আমরা যদি এই লেয়ারের ডান সাইডে
ডবল ক্লিক করি তাহলে আমরা ব্লেন্ডিং অপশনটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এখানে ওই লেখায় স্ট্রোক দিতে পারি। তো এটা ব্ল্যাক স্ট্রোক করছে। আমরা এখানে সাইজ কম বেশি করতে পারি, তো দেখতে ভালো লাগবে যেটা সেরকম। আমরা চাইলে লেখাগুলো একটু ডিজাইন করতে পারি। ডিজাইন করতে হচ্ছে বেভেল ইমবস, যেগুলো একটু খোলা খোলা দেখা যায়, এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আমরা কোর্সে দেখব। তো এখানে স্ট্রোক ইমবস করতে হবে, স্ট্রোকটা একটু ডাউনের দিকে। তো এখানে অনেক ছোট আছে, এর জন্য ঠিক দেখা যাচ্ছে না। যদি আমরা জুম করে একটু সরাই নিয়ে আসি তো লেখাটা দেখা যাবে যে একটু শেড মতো হয়েছে সাইড দিয়ে। তো লেখার যে ডিজাইনগুলো এগুলো আমরা ফটোশপে করতে পারি। এই ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে খুব কমই করা যায়, ওগুলো লোগো ডিজাইনের মতো করে করতে হবে। তখন আমরা এটাও দিতে পারি সাইডে স্ট্রোক। এখানে কালোর সাথে কালো ভালো লাগতেছে না, তো সাদা দিলে এটা দেখতে ভালো লাগবে। তো এটা ইমবস করলে আমরা বুঝতে পারবো যে কেমন ভালো দেখায়। এই যে ইমবস করলে একটু ফোলা মতো দেখাবে, এটা ফোলাটা আমরা উপরে দিতে পারি অথবা নিচে দিতে পারি, যেটা কি দেখতে ভালো লাগবে। সফটনেস কম বেশি করে দেখতে হবে যে কেমন ভালো লাগে। এভাবে অনেক ধরনের ডিজাইন আমরা করতে পারি, আর এছাড়া ডিজাইন আরো পাওয়া যায়। তো দুইটা আমাদের একই রকম হলো। এভাবে আমরা সহজে একটা ডিজাইন করতে পারি, অন্যের ডিজাইনকে একটু কাজ করে এটা নিজের করে নিতে পারি। তো ফটোশপে আমরা বিভিন্ন রকম ইফেক্টও দিতে পারি, যেগুলো ফিল্টার থেকে আর কি ইউজ করা হয়। তো এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা কোর্সে বলবো, যে কিভাবে ব্লার ইফেক্টগুলো দিতে হয়, বা দেখা যাচ্ছে 2D 3D যে ইফেক্টগুলো ছবিতে দেয় এগুলো কিভাবে দিতে হয়, নয়েজ কি করে বাড়াতে হয়, বা ডিস্টর্ট কি করে করতে হয়, এগুলো আর কি ডিটেলস আমরা বলবো। আর আমরা আরেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। এটা অনেক ভালোভাবে ইউজ করা যায়, তো সে সম্পর্কে আমরা ধারণা দেব। এটা কি নতুন টুল নাকি? হ্যাঁ, এটা হচ্ছে 2020 থেকে আসছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। আচ্ছা, কি কি পরিবর্তন আসছে নতুন, এটা একটু কি বলা যাবে?
এটা আপনি ওই গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আর কি, মানে কি কি পরিবর্তন করছে। আচ্ছা 20-এর পরে 21-এ কি নতুন আসছে, এগুলো পর পর আর কি ডিটেলস গুলো দিয়ে দেয়। যেরকম এই উপরে হিলিং ব্রাশ টুল এই পর্যন্ত ছিল, পরে আবার স্পট হিলিং ব্রাশ টুল আসছে। তো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আরো ভালোভাবে স্পট গুলো দূর করা যায়। তো এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ ফটো ডিটাচ করি। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে কি, আমি 14 ব্যবহার করছি বুঝছেন, আমি এর পরে আমি আর ব্যবহার করি না, এই জন্য আসলে আমি জানি না বিষয়টা, এই জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, পর পর তো আসলে সফটওয়্যার গুলো আপডেট হচ্ছে, আর যত আপনি আপডেটটা শিখবেন তত হচ্ছে মানে নিজের ভিতর জি 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 ক্রিয়েটিভটা জি। বাড়বে, যে কত সহজে কাজ করা যাচ্ছে এই টুলগুলো দিয়ে। সেটাই তো আমি দেখতেছি, মানে আমি মোটামুটি যতদূর জানি এগুলো ওখানে নাই, তাই এই জন্য জিজ্ঞাসা করলাম আপনার কাছে যে এগুলো মনে হচ্ছে যে একটু সহজেই করা যায় এসব। হ্যাঁ, অনেক সহজ হয়ে যায়। যেখানে হিলিং ব্রাশ টুল দিয়ে আমাদের অনেকভাবে চেষ্টা করে তারপরে রিমুভ করতে হয়, আর স্পট হিলিং ব্রাশ টুলটা ঠিক ওই কোলন টুলের মতোই ইউজ করা যায়। ওটা জাস্ট ওই স্পটটুকুই দূর করা যায়। যে এখানে আমরা জাস্ট একটা ছোট হালকাভাবে দেখাই যে স্পট হিলিং ব্রাশ টুল, এই যে এখানে আমাদের এই সাদা অংশটা দরকার নাই, তো আমরা সাদা অংশটার উপর দিয়ে একটু টান দিব আর কি। তো আমাদের এই সাদা অংশটা এখান থেকে চলে গেছে। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে নিচের টুকু যাতে নষ্ট না হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সাদার উপর দিয়ে জাস্ট আর কি একটু ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করলে এই সাদা অংশটুকু চলে যাবে। সেক্ষেত্রে আমরা জুম করে নিতে পারি, জুম করে ওইখানে ক্লিক দিলে এটা রিমুভ হয়ে যাবে। এখানে আমাদের কোনো কিছুই প্রেস করা লাগে না, জাস্ট আমরা ক্লিক করে বা ড্র্যাগ করে এখানে রিমুভ করতে পারতেছি। এটা আমরা এই সাদা অংশটুকু মুছে দিতে পারি। একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনের যদি কিছু জিনিসের তফাৎ না থাকে তাহলে আর সেটা আবিষ্কার হয় না। তো এখানে একটু ঝামেলা করতেছে, তো এক্ষেত্রে আমরা কোলন টুল ইউজ করতে পারি, যে এখানের এই সামনের অংশটুকু আমাদের পরে দিতে হবে, তাহলে এখানটা একটু সমান হয়ে যাবে। তো আমরা কিন্তু সাদাটুকু রিমুভ করে ফেলছি, সেক্ষেত্রে আর একটু দেখতে ভালো লাগতেছে, এবং দেখা যাচ্ছে এখানে ওই যেটুকু ছিল আর কি সেটুকু নাই, অনেক না ডিফারেন্স এটা হয়ে গেছে। আরেকটা বিষয়, আপনি দেখলেন এই ইমেজ ডিটেলস বের করছেন, ওটা কোথা থেকে নিছেন? জি, বুঝতে পারলাম না। ইমেজ ডিটেলস, ওটা কোথা থেকে নিছেন তাহলে? ইমেজ ওই যে ডিটেলস জি মানে আমরা যে ইমেজটা নিয়ে কাজ করতেছি এটার জি ডিটেলস, ইমেজ থেকে গিয়ে ইমেজ সাইজ। তো আমরা দেখাতে দেখাতে কিন্তু বেশিরভাগ টুলে দেখে ফেলছি আজকে। তো এছাড়া আরো অনেক কাজ আছে, যেরকম ব্রাশের কাজ আছে, তারপরে দেখা যাচ্ছে ইরেস বা ম্যাজিক ইরেস টুল আছে, তারপরে আছে এই যে টাইপ মার্কস করতে হয় কি করে, পেন টুলের ডিটেলস কাজ আছে। তারপর দেখা যাচ্ছে পাথ সিলেকশন, যখন আমরা ক্লিপিং পাথ করব তখন এই পাথ আমাদের সিলেকশন করতে হবে,
যার কারণে পাথ সিলেকশন টুলগুলো দেখা দরকার। আচ্ছা, ক্লিপিং পাথ আর পেন টুল এটার ভিতরে পার্থক্যটা কি? পেন টুল দিয়েই ক্লিপিং পাথ করতে হবে। তো ক্লিপিং পাথ করার পরে ওইখানে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, কিন্তু যদি ক্লিপিং পাথ না করে জাস্ট পেন টুল দিয়ে আমার এই ছবিটা আমি কেটে নিয়ে আসছি, তো এখানে আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো না। কিন্তু ক্লিপিং পাথ থাকলে আমরা ওইটা যেভাবে পারি সেভাবে ইউজ করতে পারি। এবং ক্লিপিং পাথটা যদি আমরা জেপিজিতেও সেভ করি তারপরেও ওইটা ভাঙবে না। ওই জেপিজিতে থাকলেও পরবর্তীতে যখন আমরা জেপিজি ওপেন করব তখন আবার এডিট করতে পারবো, ওই ক্লিপিং পাথ থাকবে। এটা হচ্ছে সুবিধা। মানে যে কোনো কালার ব্যবহার করা যাবে, তাই? হ্যাঁ, যখন ক্লায়েন্ট আর কি কাজ চায় যে ক্লিপিং পাথ করে দিতে হবে, যদি আমরা এই যে এটা ক্লিপিং পাথ যদি আমরা করে থাকি, জাস্ট এইটা আমরা সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করে দিতে পারবো, যে আমরা ওইটা লাল ফুল করে দিব, সেক্ষেত্রে আমরা লাল করে ফেললাম। খুব দ্রুত একটা ডেমো দেখাতে পারবেন, মানে শর্টকাটে? জাস্ট আমরা ওই লেয়ারটা সিলেক্ট করে ওইটার কালার চেঞ্জ করে দিতে পারবো, এইরকম আর কি ব্যাপারটা হয়ে যাবে তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ক্লিপিং পাথটা ইউজ করলে এই যে এখানে পাথ একটা অপশন আছে, এখানে আর কি আমাদের কাজ করতে হবে বিভিন্ন ভাবে। এই ওয়ার্ক পাথে কাজ করলে তখন ওইটা ক্লিপিং পাথ হয়ে যাবে। তো সেটা একটু মানে সময়ের ব্যাপার, এজন্য কি আজকে দেখাতে পারতেছি না কিভাবে আমরা এই কালার চেঞ্জ করে দিতে পারি। মানে এখানে সিলেক্ট করলে শুধুমাত্র ওই লেয়ারটাই সিলেক্ট হয়ে যাবে, এবং ওখানে যত ভাগই থাকুক না কেন, ধরেন একটা ছবিতে আমরা এখানে 3টা লেয়ার, 1টা 2টা 3টা 4টা লেয়ার টোটাল। তো ক্লিপিং পাথ করলে ওই 4টাই থাকবে। এটা যদি আমরা জেপিজিতেও সেভ করি ক্লিপিং পাথ করে, তারপরে ওই রকম থাকবে। এটা হচ্ছে সুবিধা। তো আজকে আমরা বেসিক অনেক কিছু আলোচনা করলাম, তো আশা করি ভালো লাগছে সবার। ডিটেলস আমরা দেখাতে পারবো আমাদের কোর্সে। আমি কি ভিডিওটা পাবো কোথাও? হ্যাঁ, আজকের ভিডিও 2-1 দিনের ভিতরে আর কি ইউটিউবে আপলোড দেওয়া হবে, তখন আমরা গ্রুপের লিংক দিয়ে দেবো, দেখা যাবে। গ্রুপ বলতে প্রাইভেট গ্রুপ? না, এটা যুবোদ্যোক্তা পরিবার গ্রুপ অথবা যুবোদ্যোক্তা বাজার গ্রুপে দেওয়া হবে, স্কুলের পেজে দেওয়া হতে পারে। আজকের এটা তো ফ্রি ক্লাস, হ্যাঁ, এটা তো মানে পাবলিকলি দেওয়া হবে, আর যেগুলো কোর্সের গুলা এই পেইড কোর্স সেগুলো আছে প্রাইভেট ভাবে দেওয়া হবে। হ্যাঁ, প্রাইভেটের কোর্স যদি পাবলিক ভাবে লিংক দিয়ে দেওয়া হয় তাহলে তো আর প্রাইভেটের আসলে সেভাবে ভ্যালু থাকে না। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, সবাই যদি কোর্সের সবটুকু জেনে যায় তাহলে সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে আপনি এই কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়ে কোর্স করতেছেন, তাহলে আপনার টাকাটা ওয়েস্ট হয়ে যাবে। জি জি, তা তো অবশ্যই। এবং ফ্রি ক্লাস এবং হচ্ছে আপনার পেইড ক্লাসের ভিতরে অনেকটাই ডিফারেন্স থাকে, যেখানে আমরা দেখানোর চেষ্টা করি যে আপনি বেসিকটুকু দিয়ে কিভাবে ভালো করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। তো আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক বাবেল স্যার, যুবোদ্যোক্তা স্কুলের প্রতিষ্ঠাতা। তো তিনি যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো কোর্সে প্রতি ক্লাসেই থাকি। আজকে হলো যে একটা প্রোগ্রাম ছিল জমে, সেই প্রোগ্রামে ছিলাম, এই জন্য থাকতে পারিনি। তো ক্লাস কেমন হয়েছে জহিরুল ইসলাম? স্যার ভালো হয়েছে ক্লাস। মিনহাজ কেমন হয়েছে ক্লাস? স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আমরা লেগে থাকতে হবে আসলে। যে কোনো একটা গ্রাফিক্স ডিজাইনটা, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে 6 মাস লাগে, আর এক্সপার্ট হইতে 24 মাস সময় লাগে। তাহলে 6 আর 24 30 মাস সময় লাগবে আপনার এক্সপার্ট হইতে। এখন আমরা আসলে সবাই চিন্তা করি যে কিভাবে 1 মাস 2 মাসে কিছু করা যায় কিনা, কিন্তু এটা করতে পারে না। আমি হাজার হাজার স্টুডেন্ট, আমার হাজার হাজার স্টুডেন্ট, তাই না? আমি তো দেখি কেউ সফল হয় না, কারণ সবাই শর্টকাট চিন্তা করে। শর্টকাট চিন্তা করলে কখনোই এই লাইনে ভালো করা যাবে না। আরেকটা বিষয়টা হলো ফোকাস। ফোকাসের যে ফুল মিনিং, এটা হলো কি, ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। যে পর্যন্ত আপনি সফল না হবেন, আপনার ফোকাসটা থাকতে হবে গ্রাফিক্স ডিজাইনের, যে আমি
গ্রাফিক্স ডিজাইনে সফল হবো। গ্রাফিক্স ডিজাইনের কাজের অভাব নাই, গ্রাফিক্স ডিজাইনে কাজের অভাব নাই, কিন্তু Yes, sir. আমি যদি কাজ ভালো করে না পারি তাহলে হবে না। যেমন আমার নিজেরই ডিজাইনার দরকার হয়, টি শার্ট ডিজাইনার বিভিন্ন, আমি দেশে অনেক চেষ্টা করছি ছেলেদের দিয়ে যে এটা করানো যায় কিনা, কিন্তু কেউ পারে না ডিজাইন গুলো করতে। তাহলে কেউ কি করতেছে না ডিজাইন গুলো? আমি এই যে 26টা ডিজাইন কিনছি এই মাসে, আরো 50টা ডিজাইনের ইয়েতে আছে যে 50টা ডিজাইন আমি নেব। তো এই ডিজাইন গুলো করতেছে কে? মেয়েরা করতেছে, ফিলিপিনি মেয়েরা করতেছে। একটা ডিজাইন করে তারা 1000 টাকা, 1200 টাকা, 600 টাকা এরকম টাকা নিচ্ছে, নিয়ে ডিজাইন করতেছে। আমিও একসময় ডিজাইন করতাম নিজেই, গেঞ্জি ডিজাইন করতাম, কিন্তু এত কিছু একজন পক্ষে করা সম্ভব না আমার পক্ষে। তো এই কাজগুলো আপনার সূক্ষ্মভাবে শিখতে হবে, এবং কোর্স শেখার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার হবে, আমার কাছে অনেক ম্যাটেরিয়ালস আছে, এগুলো আমরা দিতে পারবো, রিসোর্স শেয়ার করতে পারবো। আপনি ধৈর্য ধরে থাকতে হবে। আপনি আজকে গ্রাফিক্স শিখলেন, কালকে আরেকটা শিখবেন ওয়েব ডিজাইন, হবে না। ওয়েব ডিজাইন বিষয়টা অনেক বড়, অনেক বড়। ওইটা করা মানে সম্ভব না একজনের পক্ষে, এটা গ্রুপ ছাড়া। তারপরে ডিজিটাল মার্কেটিং সম্ভব না, কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা করা সম্ভব, অফিস সাপোর্টের কাজগুলো করা সম্ভব, এগুলো ইজি। তাহলে কি আপনি কি আজকে কি ক্লাস করে আজকে পারবেন না? আপনার কি করতে হবে? কাজটা করে 6 মাস 1 বছর ধৈর্য ধরতে হবে। এখন আরেকটা বিষয় আছে যে আপনি আজকে একটা ক্লাস করবেন, 2 ঘন্টা ক্লাস করে আপনি কাজ ধরতে পারবেন। কেমন কাজ? যেমন ক্লিপিং পার্ট, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ধরনের কাজগুলো আপনি একটা ক্লাস করবেন, একটা ক্লাস করেই কাজটা ধরতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি হতে হবে? আপনি এই কাজটা শিখার পরে আপনি যে কাজটা ধরছেন নিজেকে বেচতে হবে, নিজেকে মার্কেটিং করতে হবে। আপনি যখন নিজেকে মার্কেটিং করতে পারবেন তখন আপনি কাজ পাবেন। ধরেন আমরা কোথায় যাই, আমরা যদি আম, আমরা যদি কোনো অফিসে যাই, তাই না, সবাই ভাইবা দিতে যায় না? ভাইবা দিতে যে কাজ করে তার চাকরি হয় না, আর যে পারে না তার হয়, এই কথাটা অনেকে বলে না? কারণটা কি? এইখানে হলো একটা মার্কেটিং হয়েছে। যে কাজ পারে না সে হলো মার্কেটিং পারে, সে ভালো করে বুঝাইতে সক্ষম হয়েছে যে আমি কাজটা পারবো, কাজটা আমাকে দিলে আমি কাজটা অবশ্যই করতে পারবো। সেই জন্য কি হয়েছে যে সে কাজটা পেয়ে গেছে, আর অথচ আমরা কাজটা পেয়ে পারি ভালো করে, কিন্তু আমরা কাজটা পাইনি, কারণ আমরা মার্কেটিং করতে পারিনি, নিজের সেলস করতে পারিনি। এই জন্য আমরা যে বিষয়টা রাখছি যুব উদ্যোক্তাদের ই কমার্স ফর ইউথ এন্টারপ্রেনিয়র, এই যে থিমটা ই কমার্স ফর ইউথ এন্টারপ্রেনিয়র, এটা প্রথম কি করছে, আমরা যুব উদ্যোক্তা বাজার সৃষ্টি করছি। বাজার সৃষ্টি করছি এই জন্যই যে আমাদের স্টুডেন্টরা বা এদেশের সকল যেসব ট্রেনার্স যারা ট্রেনিং করছে তারা কি করবে, বাজারে যেয়ে বলবে যে আমি জামা বিক্রি করি না, সে বাজারে যেয়ে বলবে আমি ভিজিটিং কার্ড করি, এই যে আমার 10টা ভিজিটিং কার্ড, তোমার কোনটা পছন্দ হয় আমার কাছে করতে দাও, আমি করে দিচ্ছি তোমার নামে। সে তার সার্ভিসটা সেল করবে। ইয়ং জেনারেশন, বেকার, আনএমপ্লয়মেন্ট, যারা বেকার জনগোষ্ঠী আছে তারা তাদের সার্ভিসটা সেল করবে বাজারে, যে আমার এই সেবাটা আছে, আমি এই সেবাটা দিতে পারি। এটার জন্য আমরা যুব উদ্যোক্তা বাজার করছি, যাতে আমাদের এমপ্লয়িরা, আমাদের যে স্টুডেন্ট আছে তারা নিজেকে সেল করতে পারে এবং বিক্রি করতে পারে। কারণ আমাদের এখানে অনেকেই ট্রেনিং করতেছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরে, তারপরে তারা কিছু করতে পারতেছে না। তারা আমাদের কাছে যদি বলে স্যার কর্মসংস্থান আমরা দিতে পারছি না, কিন্তু তারা যদি এইখানে সেল করতে পারে তাহলে কি করা হবে, তারা আর্নিং একটা রাস্তা হবে। এখন যখন ছাত্রদের বুঝায় যে তোমরা কি করো, এখানে সেল করো এবং তোমাদের বন্ধুদের ইনভাইট করো, তখন সে ভাবে আরে আরে এই গ্রুপে আমি ইনভাইট দিয়ে কি করবো, আমি নিজে একটা গ্রুপ ইনভাইট দিই। সে নিজে একটা গ্রুপ করে 50 জন 60 জন লোককে ইনভাইট দিয়ে তার ব্যবসা শেষ, তারপরে তার উদ্যম শেষ। অথচ সে এখানে আমাদের অলরেডি 3000 লোক আছে, 2000 লোক আছে, সে যদি প্রতিদিন পোস্ট দেয় তাহলে এইখানে যারা সেল করে তারাই তাকে ভিজিটিং কার্ড করার অর্ডার দেবে। সে কি করবে, ভিজিটিং কার্ডের অর্ডার নেবে, নিয়ে দৌলতপুরে ভিজিটিং কার্ড করা হয় 300 টাকা 200 টাকায়, 1000 2000 ভিজিটিং কার্ড করবে, করে তাকে কুরিয়ারে পাঠিয়ে দিবে, সে টাকা দিয়ে নিয়ে নিবে। সহজ বিজনেস পলিসি শিখাচ্ছি আমি। আর তারা কি করতেছে, জটিল করতেছে। তারা নিজেরাই যে গ্রুপ খুলতেছে, খুলে 100-200 লোক তারা গ্রুপ খুলবে, এটা স্বাভাবিক, খুলতেই পারে, এটা তো আমার মানা করা কিছু নাই। কিন্তু আমার কথা হলো যে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে ইজি হবে, সহজ হবে।
আমরা সবাই মিলে কাজ করি, যে আমাদের যুব উদ্যোক্তা বাজার, যুব উদ্যোক্তা পরিবার, যুব উদ্যোক্তা স্কুল। এই যে যুব উদ্যোক্তা স্কুলে এই যে টিচার আছে আসাদুজ্জামান শিমুল, তারপরে আরেকজন, এইখানে কোর্স 200 টাকা কোর্স, 200 টাকা কোর্স, কতদিন? 10 দিন। 10 দিন কোর্সটা কিন্তু আসলে 1 মাসের কোর্স। 200 টাকা দিয়ে কি হবে? 200 টাকায় সে অনেক কিছু শিখতে পারবে। সে যদি 200 টাকায় 10টা কাজ শিখতে পারে, এই 10টা কাজ দিয়েই সে কি করতে পারবে? ফাইবার একটা অ্যাকাউন্ট করে সে ফ্রিল্যান্সার হইতে পারবে। এখানে আমাদের টিচার যে পরিমাণ খাটবে তার কি অনারিয়াম পাবে? কিন্তু না। তবু আমরা চাই যে আমরা কিছু করতে পারি কিনা, মানুষের জন্য করতে পারি কিনা। এই জন্য সবার প্রতি আহ্বান রাখবো যে আপনারা সবাই মিলেমিশে কাজ করেন, আমরা সবাই একসঙ্গে কাজ করি, সবাই মিলে যে আমাদের যুব উদ্যোক্তা স্কুলটাকে এস্টাবলিশ করা যায় কিনা, স্কুলটাকে সবাই যার যার মতো থেকে একটু প্রচার করবেন যে এই যে একটা এই ক্লাসটা আজকের মধ্যে এডিট হয়ে আজকে কালকের মধ্যে এডিট হয়ে এটা যুব উদ্যোক্তা স্কুলে কিংবা যুব উদ্যোক্তা আইটিতে যে ইউটিউব পেজ আছে সেখানে দিয়ে দেওয়া হবে। আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করেন যে একটা ফ্রি ক্লাস করবো কিনা, দেখে করো। দেখতে দেখতে তারা যুব উদ্যোক্তা স্কুল সম্পর্কে জানতে পারবে এবং তারা আমাদের সাথে কাজ করবে। আমরা এর আগে ভিডিও কন্টেন্ট মার্কেটিং মানুষ 3-4 দিনের কোর্সে 4000 টাকা নেয়, আমরা মাত্র 1200 টাকা নিয়ে 2 মাসের কোর্স করাইছি এবং অনেকে ভালো শিখতে পারছে এবং তারা ভিডিও তৈরি করতেছে অলরেডি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন। আর বেশি কিছু কথা বলবো না। রমজান রোজার সময়, নামাজের সময় সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দেখা হবে আবার। সবাই আমাদের সাথে থাকেন, আমরা যাতে এই কোর্সটা চালু করতে পারি। আমরা এই যে মিনহাজ খন্দকার বোধহয় ভর্তি হয়েছেন আপনি, না? জি স্যার। তো আমরা চেষ্টা করবো যে 20 জন স্টুডেন্ট করা যায় কিনা। আমরা আরো কয়েকটা সেমিনার করে প্রয়োজনে আগামী মাসে চালু করবো। আমরা চেষ্টা করবো যে জুন মাসে এটা চালু করা যায় কিনা। যদি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কঠিন হবে আমরা চেঞ্জ করে এরকম করতে পারি যে ক্লাসটা সপ্তাহে 3টা ক্লাস হবে, 10টা ক্লাস হবে 1 মাসে। এরকম করলে অ্যাসাইনমেন্টের সুবিধা হবে, টিচারদেরও হয়তো সুবিধা হবে, সেটাও করতে পারি। আগামী মাসে আমরা চেষ্টা করবো। ওটা 10টা ক্লাসের কোর্সই থাকবে, 10টা ক্লাসের 20 ঘন্টার কোর্স, 1 মাস মেয়াদ। আগামী মাসে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন আমরা যাতে কোর্সটা চালু করতে পারি। আর কোর্সটা চালু না হলে আমরা তো টাকাটা রিটার্ন করব, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমরা চালু করতে পারি এটাই সবাই সহযোগিতা করবেন। স্যার আমরা চাই কোর্সটা চালু হোক স্যার, তাহলে খুব ভালো হয়। আমরা সবাই মিলে যাতে কোর্সটা চালু করতে পারি সেটাই আপনারা সাথে থাকবেন, এটাই চাই আর কি। ধন্যবাদ সবাই। স্যার আপনাকে ধন্যবাদ। তো আমি আরেকটু কথা বলি। এখানে আমরা রেজিস্ট্রেশন ফিটা অনেক কমই রাখছি, মানে ডিসকাউন্ট হিসেবে জাস্ট হচ্ছে 200 টাকা। তো যারা আর কি ভর্তি হবেন তারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের যুব উদ্যোক্তা আইটি বাংলাদেশের যুব উদ্যোক্তা স্কুল পেজ আছে, তো সেখানে যোগাযোগ করতে পারেন। তো আজকের মাস্টার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ।